তাহলে দেখো, হিট বাজেট থেকে তোমাদের কিন্তু এসএসসি তে একটা কোশ্চেন আসবেই। তাহলে আমি আগের দিন করেছিলাম ক্লাইমেটিক ক্লাসিফিকেশন কোপেন। ঠিক আছে। হ্যাঁ, ঠিক ঠিক রেকর্ড হচ্ছে, ঠিক আছে। আর এখান থেকে হিট বাজেট থেকে একটা কোশ্চেন থাকবেই আশা করা যায়, আর একটা হচ্ছে কি কোপেনের ক্লাসিফিকেশন যেটা আছে সেখান থেকে একটা কোশ্চেন থাকবে। তার মানে কোপেনের থেকে এক আর হিট বাজেট থেকে এক যেন না মিস হয়। যাই আসুক, যেন ঠিক হয়, বুঝতে পারছো তো? এখান থেকে আসবে, হিট বাজেট থেকে আসবে। আর কোপেন থেকে বললাম, নর্মালি দেখো আমরা হিট বাজেট শুরু করছি, তাহলে হিট বাজেট বলতে আমরা বাজেট মানে হচ্ছে কি তোমার একটা ভারসাম্য অবস্থা, যে আমাকে কতটা আমি আয় করছি। বাজেট আমরা কি, আমাদের দেখবে বাজেট হয় না, বাড়ির একটা বাজেট থাকে, তারপরে সরকারের একটা বাজেট থাকে। বাজেট মানে আয় ব্যয়ের যে হিসেব। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের হিট বাজেট বলতে আমরা কি বুঝি এখানে? অ্যাকচুয়ালি পৃথিবীর যে হিট বাজেট, সেই হিট বাজেট হচ্ছে কি ইনকামিং সোলার রেডিয়েশন এবং আউটগোয়িং যে সোলার রেডিয়েশন। অর্থাৎ ইনকামিং সোলার রেডিয়েশন এবং আউটগোয়িং যে সোলার রেডিয়েশন আছে, এই দুটোর মধ্যে যে ভারসাম্য, যে যতটা রিসিভ করছে ততটা সে ছেড়ে দিচ্ছে, এটাকে আমরা বলি হিট বাজেট, বা অনেক সময় এটাকে হিট ব্যালেন্সও বলা হয়। এখন এই হিট বাজেট বিভিন্ন তোমার হচ্ছে কি ভৌগোলিক এবং বিভিন্ন বৈজ্ঞানিক বিভিন্ন রকম ভাবে ব্যাখ্যা করেছিলেন। আমরা মূলত যেটা পড়বো, যেটা সর্বজন স্বীকৃত হয়েছে, সেটা হচ্ছে জিটি টেবার্তা, যেটা যেটা সব জায়গাতেই তোমরা পড়বে, জিটি টেবার্তা এটাই নর্মালি দেয়। এটাই হচ্ছে সর্বজন গ্রাহ্য। ঠিক আছে, জিটি টেবার্তা। এছাড়া হিডোরে অলিভার আছে, ঠিক আছে। হিডোরে অলিভার আগের দিনে যে আমরা ক্লাসিফিকেশন করেছিলাম, অলিভার এন্ড হিডোরে, ওনাদেরও একটা আছে, কিন্তু এগুলো তোমাদের সিলেবাসে সেইভাবে নেই অ্যাকচুয়ালি। জিটি টেবার্তাটা পড়লেই মোটামুটি অল ওভারটা যেহেতু কভার করে, ওটা হয়ে যায়। এখন এখানে কিছু ডাইরেক্টলি হিট বাজেটে যাওয়ার আগে কিছু কিছু টার্ম আমি ইউজ করবো, সেই টার্মগুলোকে তোমাদেরকে একটু জানতে হবে। যেমন ধরো, স্ক্যাটারিং বলবো, ঠিক আছে। স্ক্যাটারিং জিনিসটা কি আগে জেনে নাও। স্ক্যাটারিং জিনিসটা কি, এক নাম্বার। দু নম্বর হচ্ছে ডিফিউশন জিনিসটা কি, বা এটাকে বিক্ষিপ্ত দিবালোক বলা হয়। ডিফিউজ ডিফিউজ জিনিসটা কি, ঠিক আছে। ডিফিউজ, এই দুটো জিনিস কি। আর রিফ্লেকশন, আর একটা আছে রিফ্লেকশন। রিফ্লেকশন, এই তিনটে জিনিস কি, ঠিক আছে। না, স্ক্যাটারিং মনে রাখবে, স্ক্যাটারিং এর বাংলা হচ্ছে বিচ্ছুরণ, আমরা বলি বিচ্ছুরণ। বিচ্ছুরণ। ডিফিউজ মানে আমরা বিক্ষিপ্ত দিবালোক, বাংলাতে বলি কি, বিক্ষিপ্ত দিবালোক। কারণ এগুলো সম্বন্ধে জ্ঞান থাকা প্রয়োজন। আর রিফ্লেকশন মানে হচ্ছে প্রতিফলন। প্রতিফলন, এই তিনটে জিনিস কিন্তু আমাদের অ্যাটমসফিয়ার এবং ভূপৃষ্ঠ কিন্তু করে থাকে। স্ক্যাটারিং আগে, রিফ্লেকশন আছে, তারপরে এটা হলো রিফ্লেকশন। মানে হচ্ছে গিয়ে যখন রেডিয়েশন বা কোনো বিকিরণ কোনো জায়গাতে পড়ে, ঠিক আছে, যে অ্যাঙ্গেলে পড়ে আবার সেই অ্যাঙ্গেলে এবার ফিরে যায়। ধরো এটা 45 ডিগ্রিতে পড়লো, আবার 45 ডিগ্রিতে ফিরে গেল। ঠিক আছে, 45 ডিগ্রিতে ফিরে গেল, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় রিফ্লেকশন। ঠিক আছে, রিফ্লেক্ট করে দাও। যতটুকু পড়লো, যে অ্যাঙ্গেলে পড়লো, সেটা পুনরায় ফিরে চলে গেল। ঠিক আছে, এটাকে বলা হয় রিফ্লেকশন। দ্বিতীয় হচ্ছে স্ক্যাটারিং। স্ক্যাটারিং এ আসছে। স্ক্যাটারিং বলতে বোঝায়, যদি হচ্ছে গিয়ে যে তরঙ্গ দৈর্ঘ্যটা আসছে, এবার আমাদের অ্যাটমসফিয়ারে কি আছে? অ্যাটমসফিয়ার আমাদের ডাস্ট পার্টিকেল আছে। এখন সেই ডাস্ট পার্টিকেলের দৈর্ঘ্য যদি ছোট হয়, মানে ডায়ামিটার, যদি আমাদের পরিধি যদি ছোট হয়, ডাস্ট পার্টিকেলের পরিধি যদি ছোট হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এই যে যেটা তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা আসছে, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা এখানে এসে কি হয়, চারিদিকে একবারে তোমার হচ্ছে কি, এখানে আসলো, এখানে আসলো, এখানে এসে এইভাবে 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 চারিদিকে আসলে ছড়িয়ে যাবে, এবং কিছু আলো আশেপাশে বেরিয়ে যাবে। এটাকে বলা হচ্ছে বিচ্ছুরণ। তাহলে বিচ্ছুরণের ক্ষেত্রে মনে রাখবে যে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থটা যখন হচ্ছে গিয়ে কণার যে ডায়ামিটার, সেই ডায়ামিটারের থেকে যখন বেশি হয়, তাই তো, তখন ডায়ামিটার গুলো বেশি, তোমার হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি। তার মানে একটা কথা মনে রাখো, এই যে ডায়ামিটার গুলো, এই পার্টিকেলস গুলো আছে, ডাস্ট পার্টিকেল বা এরোসল গুলো আছে, বা যে কোনো পার্টিকেল গুলো আছে, সেই পার্টিকেলের ডায়ামিটার যখন এই যে তোমার যে তরঙ্গ দৈর্ঘ্য আসছে, সেই তরঙ্গ দৈর্ঘ্য থেকে কি হবে, তরঙ্গ দৈর্ঘ্য থেকে ছোট হবে, তখনই কিন্তু স্ক্যাটারিং হবে। সেই স্ক্যাটারিং এর জন্যই হচ্ছে আমাদের আকাশ নীল দেখায়। ঠিক আছে, নীল তরঙ্গটা বিচ্ছুরিত হয় ডাস্ট পার্টিকেল দ্বারা। বা সূর্য ডোবা বা সূর্য যখন ওঠে, তখন আমরা একটা লাল কালার বা একটা তোমার অরেঞ্জ কালারের দেখি না, সেটাও হচ্ছে কি ডিউ টু স্ক্যাটারিং এর জন্য সেটা হয়ে থাকে।
এখন ডিফিউজ বা বিক্ষিপ্ত দিবালোক জিনিসটা কি? বিক্ষিপ্ত দিবালোক হচ্ছে গিয়ে এর উল্টো, তাই তো? বিক্ষিপ্ত দিবালোক হবে এর উল্টো। যখন এই যে তোমার ইনকামিং সোলার রেডিয়েশনটা আসছে, এর যে তরঙ্গ দৈর্ঘ্য বলতে কি বুঝি আমরা? তরঙ্গ দৈর্ঘ্য বলতে এই পিক থেকে এই পিক, এই পিক থেকে এই পিক, এটাকেই অ্যাকচুয়ালি লেন্থ বলা হয় আমাদের তরঙ্গের, একটা তরঙ্গের। ঠিক আছে? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যখন ডাস্ট পার্টিকেল অপেক্ষা ছোট হয়, ডাস্ট পার্টিকেল অপেক্ষা ছোট হয়, তখন সেটাকে যে আলোটা ছড়ায় তখন সেটাকে ডিফিউজ বলা হয়, বিক্ষিপ্ত দিবালোক বলা হয়। ঠিক আছে? তাহলে যখন কণার ডায়ামিটার কি হচ্ছে, যখন কণার ডায়ামিটার বড় হচ্ছে এবং হচ্ছে গিয়ে এই যে তোমার তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্য যখন ছোট হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে ডিফিউজ ডে লাইট বা বিক্ষিপ্ত দিবালোক। এই বিক্ষিপ্ত দিবালোকের কারণে কি হচ্ছে? বিক্ষিপ্ত দিবালোকের কারণে আমাদের দিনের বেলাতেও আমরা যে ঘরের ভেতর যে অন্ধকার দেখছি না, বা গাছের তলায় যে ছায়াটা হয় সেটা পুরোপুরি অন্ধকার হচ্ছে না। কেন হচ্ছে? হচ্ছে না, মনে রাখবে সেটা বিক্ষিপ্ত দিবালোকের জন্য। তাহলে এটা কিন্তু কোশ্চেন আসতে পারে যে ঘরের ভেতর যে আমাদের দুপুরবেলা অন্ধকার হয় না, বা হচ্ছে গিয়ে তোমার গাছের তলায় যে ছায়াটা থাকে সেটা পুরোপুরি ডার্ক হয়ে যায় না, সেটা কিসের কারণে হয়? সেটা ডিফিউজের কারণে হয়, বা বিক্ষিপ্ত যে দিবালোক সেই বিক্ষিপ্ত দিবালোকের কারণে হয়। এখন এই তিনটে হচ্ছে গিয়ে আমাদের যে হিট বাজেট, সেই হিট বাজেটেই তিনটে টার্ম আমরা ইউজ করবো, তাই জন্য এইগুলো একটু ধারণা থাকাটা তোমাদের জরুরি। এইবারে দেখো, এখানে প্রথমেই আমরা পড়ি যে যখন ইনসোলেশন যখন আসে, ঠিক আছে, আমরা যদি এইভাবে করি, দুটো চিত্র এইভাবে করি, ঠিক আছে, আমরা প্রথম দেখে নেবো একবার। আমাদের এই হচ্ছে কি আর্থ সারফেস, এই অ্যাটমসফিয়ার, ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে গিয়ে প্রাইমারিলি যখন আমাদের সোলার রেডিয়েশন এখান দিয়ে আসবে, সোলার রেডিয়েশন আমরা ধরে নিই, সোলার রেডিয়েশন 100%, আমরা পার্সেন্ট ধরবো, এসআর মানে সোলার রেডিয়েশন। ঠিক আছে? এই সোলার রেডিয়েশন আমাদের বায়ুমণ্ডলে আসবে, ঠিক আছে। এইবারে ধরো সোলার রেডিয়েশন যখন বায়ুমণ্ডলে আসবে, ঠিক আছে, এবারে মানে সূর্য তোমার হচ্ছে গিয়ে বিশাল পরিমাণে এনার্জি, আমরা জানি সূর্য থেকে বিশাল পরিমাণে এনার্জি নির্গত হয়, বা শক্তি, আমাদের যে সোলার যে রেডিয়েশন সেটা প্রচুর পরিমাণে হয়। এবং সেই রেডিয়েশনের মাত্র 220 কোটি ভাগের মাত্র 1 ভাগ, সেই 1 ভাগটাকে আমরা এখানে 100% ধরছি। 1 ভাগ মানে অনেক কম, ঠিক আছে। সেই 1 ভাগ আমাদের পৃথিবীর যে সারফেস, সেই সারফেসে আসে, এবং পুরোটাই আসে না, ঠিক আছে। প্রথমেই কি হবে? প্রথমেই যখন 100% আমাদের অ্যাটমসফিয়ারে প্রবেশ করছে, যখনই অ্যাটমসফিয়ারে প্রবেশ করবে তখনই আমাদের এখানে কিছু ক্লাউড থাকবে, ঠিক আছে। ক্লাউড থাকবে, এইটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ জিটি ট্রেওয়ার্টার যে আমি ক্লাসিফিকেশন হিট বাই হিটের সেটা করছি, ঠিক আছে। যে ক্লাউড থাকবে সেই ক্লাউড দ্বারা এই সোলার রেডিয়েশনের কিছুটা পারে, এই 100%-এর ক্লাউড দ্বারা কিছুটা রিফ্লেক্ট হয়ে যাবে। এখানে রিফ্লেক্ট, কিন্তু রিফ্লেক্ট হয়ে কত যাবে? রিফ্লেক্ট হয়ে চলে যাবে 27% ডাইরেক্ট। এটা কোনো রকম তোমার হচ্ছে গিয়ে পৃথিবীকে পৃথিবীর উপর কোনো রকম প্রভাব বিস্তার করে না, বা অ্যাটমসফিয়ারে কোনো রকম প্রভাব বিস্তার করে না। হয়েছে? এটা গেল হচ্ছে গিয়ে 27%। এরপরে হচ্ছে গিয়ে নর্মালি কিছুটা চলে আসবে আমাদের গ্রাউন্ড সারফেসের দিকে, কিছুটা চলে আসবে গ্রাউন্ড সারফেস দিকে, তাই তো? এখন এই যে গ্রাউন্ড সারফেস থেকেও রিফ্লেক্ট হয়, আমরা অ্যালবেডো পড়েছি। গ্রাউন্ড সারফেসে কি আছে? গ্রাউন্ড সারফেসে কিছু স্নো কভার এরিয়া আছে, তাই তো? মাউন্টেন পিক আছে, বা গ্লেসিয়ার আছে, অর্থাৎ হিমবাহ আছে। সেগুলো কি পুরোপুরি একবারে তোমার রিফ্লেকশন সারফেসের কাজ করে। সেই সমস্ত রিফ্লেকশন সারফেস গুলো যেগুলো আছে ভূপৃষ্ঠের সারফেসে, সেগুলোর দ্বারা মোটামুটি তোমার 2% রিফ্লেক্ট হয়ে চলে যায়। কত যায়? 2% রিফ্লেক্ট হয়ে চলে যায়, 2% রিফ্লেক্ট হয়ে চলে যায়। তাহলে কত হলো? 27 আর 2, 27 আর 2 29 হলো। এখন যে কিছু আবার বায়ুমণ্ডলে কি আছে? ডাস্ট পার্টিকেলস আছে, বা ওয়াটার মলিকিউলস আছে, বা বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে কণা আমাদের আমাদের অ্যাটমসফিয়ারে আছে, তাই তো? বিভিন্ন ধরনের কণা অ্যাটমসফিয়ারে আছে, সেই কণাগুলোর দ্বারা স্ক্যাটার্ড এবং ডিফিউজ হয়। তাহলে কি বললাম? স্ক্যাটার্ড এবং ডিফিউজ হয়, এখানে রিফ্লেক্ট হয় না। কি হবে? স্ক্যাটার্ড এবং ডিফিউজ হয়, এই টার্মগুলো মনে রাখবে, স্ক্যাটার্ড এবং ডিফিউজ হয়। এই আসছে আমার সোলার রেডিয়েশন, এখান দিয়ে ডিফিউজ বা স্ক্যাটারিং হয়ে চলে যাবে আমার 6%-এর মতো। কত চলে যাচ্ছে? 6%-এর মতো চলে যাচ্ছে। তাহলে টোটালটা যদি আমি হিসাব করি যে আমার কতটা স্পেসে চলে গেল, এটা হচ্ছে স্পেস, এটা হচ্ছে স্পেস। তাহলে কতটা স্পেসে চলে গেল না? 27 আর 2 29, 29 আর 6, এটা তোমরা সবাই জানো, সেটা হচ্ছে 35%। কত গেল আমার? এখানে 35% চলে গেল। কত? আউট অফ 100, 100-এর মধ্যে 35% চলে গেল। থাকে কত? থাকে হচ্ছে 65।
65। আচ্ছা, এটা ছবিটা হচ্ছে ইনকামিং সোলার রেডিয়েশন। ইনকামিং সোলার রেডিয়েশনটা দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে অ্যালবিডো এটাকে বলা হয় অ্যালবিডো। ঠিক আছে, 35%, কিছু কিছু জায়গায় 34% আছে, কিন্তু জিটি টিওয়ারটা সেটা 35%-এর কথা উল্লেখ করেছিলেন। তাহলে বেঁচে গেল কত? 100%-এর থেকে আমার বেঁচে গেল কত? বেঁচে গেল হচ্ছে গিয়ে 65% বেঁচে গেল। এই যে 65 আছে, এই 65 এর মধ্যে আবার কিছু সোলার রেডিয়েশন হচ্ছে গিয়ে যখন পৃথিবীর দিকে আসছে, তখন আমাদের যে অ্যাটমসফিয়ার, তাই তো? যে অ্যাটমসফিয়ার আছে, ওই অ্যাটমসফিয়ারে কি আছে? আমি আগের দিনের পরীক্ষাতে একটা কোশ্চেন দিয়েছিলাম যে কোন কোন গ্যাসগুলো বায়ুমণ্ডলের মধ্যে থাকা, যেগুলো হচ্ছে গিয়ে আমাদের সোলার রেডিয়েশন যেটা আসছে সেটাকে শোষণ করে। যেমন বায়ুমণ্ডলের কিছু কিছু গ্যাস আছে, যেমন ধরো অক্সিজেন আছে, তাই তো, O3 আছে, এবং ওয়াটার ভেপার আছে, মেইনলি এই তিনটে, এবং তার সাথে কার্বন ডাইঅক্সাইড আছে। ঠিক আছে, এই চারটে যে গ্যাস আছে, মেনলি যখন ইনকামিং যে সোলার রেডিয়েশনটা আসছে, অক্সিজেন, ও ওজোন এবং জলীয় বাষ্প, এরা ডাইরেক্টলি কি করছে? ডাইরেক্টলি অ্যাবজর্ব করছে, তাই তো? কি করছে? ডাইরেক্টলি অ্যাবজর্ব করছে। তাহলে কত পার্সেন্ট ডাইরেক্টলি অ্যাবজর্ব করবে? এটা গতবারের এসএসসির কোশ্চেন। ঠিক আছে, এটা ডাইরেক্টলি অ্যাবজর্ব করছে 14%। কত অ্যাবজর্ব করছে? 14%। তাহলে আমার ছিল কত? 65 ছিল, যেটা আসছিল রিমেইনিং 65%। 65% আসছিল, বাকি তো চলে গেছে মহাকাশ স্পেসের দিকে। তাহলে ডাইরেক্টলি ওজোন, O3 এবং হচ্ছে গিয়ে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্প শোষণ করলো কত? শোষণ করলো 14%। তাহলে 14% বিয়োগ দাও, যেটা বায়ুমণ্ডলে থেকে গেল। বায়ুমণ্ডলে থেকে গেল কত? 14%। এই 14% কিন্তু পরে কাজে লাগবে যখন আমরা হিট ব্যালেন্সটা করবো। তাহলে 14% চলে গেল, থাকে কত? 51%। এই যে 51%, এই 51%টা আমাদের ভূপৃষ্ঠের সামগ্রিক হিট বাজেট বলা হয়, বা হিট বাজেট। এই 51% এটাকে কি বলা হচ্ছে? এটা ভূপৃষ্ঠ এটা গ্রহণ করবে, ভূপৃষ্ঠ গ্রহণ করবে 51%। ঠিক আছে, ভূপৃষ্ঠ গ্রহণ করবে এই 51%। এখন এই 51%ও আবার কিন্তু কিভাবে গ্রহণ করবে সেটাও কিন্তু দেখার আছে। এই যে 51%, মানে 14% তো আগেই রিসিভ করে নিয়েছে অ্যাটমসফিয়ার। এই 51% এর তোমার ভেতরে, এই 51% এর ভেতরে 34% ডাইরেক্ট, তাই তো? মানে আমাদের পৃথিবী পৃষ্ঠ যেটা আছে, পৃথিবীর যে সারফেস আছে, সেই সারফেস কি করবে? ডাইরেক্ট হচ্ছে গিয়ে, ডাইরেক্ট হচ্ছে 34% রিসিভ করবে। কত ডাইরেক্ট রিসিভ করবে? ডাইরেক্ট 34% রিসিভ করবে। তাহলে তোমার 34 যদি 51 থেকে বাদ যায়, তাহলে কত হবে? তাহলে 17% এখনো বাকি থাকে। 17% পৃথিবী পৃষ্ঠ কিভাবে গ্রহণ করবে, তাই তো? এটা ডাইরেক্টলি রিমেনিং যে পার্টটা থাকবে, যে রিমেনিং আমি ধরে নিলাম এখানে 51% আছে, তাই তো? সেই রিমেনিং 51%টা থেকে 14% তো গ্রহণ করে নিয়েছে। তাহলে রিমেনিং যে তোমার 51% আছে, সেই 51% থেকে ডাইরেক্টলি পৃথিবীর আমাদের আর্থ সারফেস 34% সেটা রিসিভ করবে ডাইরেক্ট। এখান থেকে ডাইরেক্ট চলে আসবে 34%। 34% পৃথিবী ডাইরেক্ট রিসিভ করবে। এখন বাকি এই 34, এবং তাহলে 51 থেকে যদি 34 আসে, তাহলে রিমেনিং কত থাকে? রিমেনিং পার্টস থাকে 17%। এই 17% যেটা থাকবে, সেটা কিসের মাধ্যমে গেইন করবে আর্থ আমাদের? সেটা গেইন করবে হচ্ছে গিয়ে, আমরা বলতে পারি, স্ক্যাটারিং এবং হচ্ছে ডিফিউজ ডে লাইট। বিশেষ করে ডিফিউজ ডে লাইট, স্ক্যাটারিংটা এখানে সব থেকে কম হবে, এবং 17%, এখান থেকে 17% ডিফিউজ ডে লাইট। তার মানে 17% ডিফিউজ ডে লাইট। এই যে আমি প্রথমেই বলেছিলাম যে বিক্ষিপ্ত দিবালোক জিনিসটা কি? ডিফিউজ ডে লাইট হচ্ছে কি, বায়ুমণ্ডলে থাকা বিভিন্ন ধূলিকণা, বিভিন্ন গ্যাস, এদের দ্বারা কি হবে? ডিফিউজ হবে। ডিফিউজ হয়ে ভূপৃষ্ঠ গ্রহণ করবে। এটা কিন্তু ডাইরেক্ট আসছে না, মানে অপ্রত্যক্ষভাবে ভূপৃষ্ঠের দিকে আসছে। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে লিখি একদম পয়েন্ট টু পয়েন্ট, যে কিভাবে কি হচ্ছে, না প্রথমেই এতে লিখবে যে ভূপৃষ্ঠ 51% হচ্ছে পৃথিবীর আর্থের যে হিট বাজেট, সেই আর্থের হিট বাজেট। এই 14% কিন্তু নয়, 51%। আমাকে কিন্তু দেখাতে হবে যখন ফিরে যাচ্ছে বা রিটার্ন যাচ্ছে, তখন আমাকে টোটালটাই দেখাতে হবে। 65% যেটা যাচ্ছে আর কি, সেটা আমাকে টোটালটা দেখাতে হবে, তাই তো? 65% টোটাল অ্যাটমসফিয়ার, এবং আমাদের যে আর্থ সারফেস আছে, সেই আর্থ সারফেস যখন রিসিভ করছে, যখন যাবে, তখন সেটা আমাকে দেখাতে হবে 65%। এখন আমি যদি লিখি যে আমার যদি 14% বায়ুমণ্ডল দ্বারা গৃহীত হয়, অ্যাবজর্ব করে, এটা গতবারে এসএসসি তে এসেছিল, বায়ুমণ্ডল দ্বারা গৃহীত হয় কত?
গৃহীত হয় 14%, হয়েছে। 2 নম্বরে লিখবে যে ভূপৃষ্ঠ দ্বারা সরাসরি গৃহীত হয়, ভূপৃষ্ঠ দ্বারা সরাসরি গৃহীত হচ্ছে, সরাসরি গৃহীত হয় কত পার্সেন্ট? গৃহীত হয় হচ্ছে গিয়ে তোমার 34%, 34%। এবং বিক্ষিপ্ত দিবালোক, তাই তো, বিক্ষিপ্ত দিবালোক বা ডিফিউজ ডে লাইট বা ডিফিউজ হয় কত? তাহলে বিক্ষিপ্ত দিবালোক দ্বারা গৃহীত হচ্ছে গিয়ে কত? 17%। ঠিক আছে, তাহলে এই তিনটেতে যদি আমি যোগ করি তাহলে দেখো কত আসবে। এই তিনটেতে যোগ করলে 65% দাঁড়াবে। কত দাঁড়াবে? 65% দাঁড়াবে। এখন ব্যাপার হচ্ছে গিয়ে তাহলে এখান থেকে কি কোশ্চেন গুলো হতে পারে দেখো। এখান থেকে দেবে যে আহ, তোমার হচ্ছে গিয়ে বায়ুমণ্ডল দ্বারা কত শোষিত হচ্ছে, এবং ভূপৃষ্ঠের এখান থেকে যেটা দেবে, ভূপৃষ্ঠের বা পৃথিবীর হিট বাজেট কত, পৃথিবীর হিট বাজেটের পরিমাণ কত, হিট বাজেটের বাজেটের পরিমাণ কত, পরিমাণ কত। হিট বাজেটের পরিমাণ কত হবে না? 51%। এটাকে ইফেক্টিভ সোলার রেডিয়েশন বলা হয়। এটাকে কি বলা হয়? ইফেক্টিভ সোলার রেডিয়েশন, মনে রাখবে। তাই তো, ইফেক্টিভ সোলার রেডিয়েশন, এটাও আসতে পারে পরীক্ষাতে যে ইফেক্টিভ সোলার কোনটা ইফেক্ট করছে, সেটা হচ্ছে ইফেক্টিভ সোলার রেডিয়েশন। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে গিয়ে ইনকামিং যে সোলার রেডিয়েশন, সেই ইনকামিং সোলার রেডিয়েশন। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। 100%-এর মধ্যে ডাইরেক্টলি আমি 35% চলে যাচ্ছে, সেটাতে আমি যাচ্ছি না। 35% চলে যাচ্ছে, থাকে কত? 65%। এই 65-এর মধ্যে 14% আমাদের অ্যাটমসফিয়ার রিসিভ করে নিচ্ছে, থাকে কত? 51%। এই যে 51% আছে, সেই 51%-এর মধ্যে পৃথিবীতে ডাইরেক্টলি চলে আসছে কত? 34%, 34%। এবং রিমেনিং কত থেকে যাচ্ছে? রিমেনিং থেকে যাচ্ছে 17%। সেই 17% কোথা দিয়ে আসছে? সেই 17% আসছে বায়ুমণ্ডলের যে বিভিন্ন ধূলিকণা আছে বা জলকণা আছে, সেই সমস্ত কণা দ্বারা ডিফিউজ হয়ে পৃথিবীর দিকে ফিরে আসছে। এটাকেই বলা হচ্ছে ডিফিউজ ডে লাইট বা বিক্ষিপ্ত দিবালোক। এটার মাধ্যমেও আমাদের যে পৃথিবীর যে সারফেস, সেই সারফেস পৃথিবী অর্জন করছে। এখন এই যে 65% রিসিভ করলো, সেই 65% আবার কিন্তু ফিরে যাবে। ঠিক আছে, এমনটা নয় যে আজকে গ্রহণ করলো আজকেই ছেড়ে দেবে। এমনটা হলে তো পৃথিবী প্রচুর ঠান্ডা হয়ে যাবে। এমনটা হয় কি? এমনটা হয় না। ঠিক আছে, এটা মনে রাখবে। এই ব্যাপারটা হচ্ছে গিয়ে ঠিক একটা ধরো জল ভর্তি বালতির মতো বা টাবের মতো। কিরকম? ধরো এই একটি টাব আছে, এদিকে নল আছে। এখন এই টাবটির পুরোপুরি ভর্তি হয়ে আছে। ঠিক আছে, এটাতে তুমি যদি আরো কিছু জল দাও, যে পরিমাণ জল দাও, সেই জল এই দিক দিয়ে আবার বেরিয়ে যাবে। তাই তো, এদিক দিয়ে বেরিয়ে যাবে। তার মানেটা হচ্ছে এটাই যে আমাদের যে অ্যাটমসফিয়ার আছে, আমাদের অ্যাটমসফিয়ার ঠিক এইরকম। আমাদের যে অ্যাটমসফিয়ার আছে, সেই অ্যাটমসফিয়ারও ঠিক এরকম কিছু গ্রিন হাউস গ্যাস আছে। তাই তো, সেই গ্রিন হাউস গ্যাস গুলো কি করছে, যে ইনকামিং যে সোলার রেডিয়েশন আছে, সেই সোলার রেডিয়েশনটাকে রিসিভ করে রেখে দিচ্ছে, রিসিভ করে বা ধরে রেখে দিচ্ছে। ঠিক আছে, ধরো সাপোজ আমি ধরলাম যে 51% এখানে ধরে রেখে দিচ্ছে প্রত্যেকবার। আমি সাপোজ কথা বলছি, এটা ফর এক্সাম্পল তোমাদেরকে বলছি, 51% ধরে রেখে দিচ্ছে। এটা অলওয়েজ কিন্তু ধরা আছে। পরের দিন যখন আবার রিসিভ করবে, তখন এই 51% কে আবার ছেড়ে দেবে, আবার নতুন করে 51% ধরে নেবে। ঠিক বালতিতে জল ঢালার মতো বা টাবে জল ঢালানোর মতো। ফুল ট্যাব আমার ভর্তি আছে এখানে। এখানে আমি 1 মগ যদি জল দিই, 1 মগ এদিকে বেরিয়ে যাবে। ঠিক এখানে এখানে যদি আবার 51% দিই, এখানে 51% বেরিয়ে যাবে। ঠিক আছে, এই জন্যই তো রেডিয়েশনটাকে ধরে রেখে দেয়। এই জন্য এই প্রসেসটাকে বলা হয় গ্রিন হাউস ইফেক্ট। গ্রিন হাউস ইফেক্টের জন্যই পৃথিবীর অন অ্যান এভারেজ টেম্পারেচার কত? 15°C। যদি না থাকতো, পৃথিবীর টেম্পারেচার -17°C হতো। এই গ্রিন হাউস গ্যাসগুলো, মানে ডেইলি কথা বলছি, ভাবতে পারছো তো, যদি গ্রিন হাউস গ্যাসগুলো না থাকতো। ঠিক আছে, এই হচ্ছে আমার, তার মানে ধরে রাখবে, আবার পরের দিন নতুন আসবে, আগের দিনের টাকা ছাড়বে বা সেদিনের টাকা ছাড়বে, কিন্তু ও ধরে রেখে দেবে 51%। বা তোমার হচ্ছে কি যেটা পৃথিবীর যে বাজেট, সেই বাজেটটা কিন্তু ধরে রেখে দেবে। গ্রিন হাউস গ্যাসগুলো তোমার ধরে রেখে দেবে। এইবার আমরা দেখবো যে আউট গোয়িং যে সোলার রেডিয়েশনটা আছে, সেই আউট গোয়িং সোলার রেডিয়েশনটা কিভাবে কাজ করছে। ঠিক আছে,
এইবারে আমরা দেখে নিই, যদি আমরা একটা ছবি আঁকি এখানে, তাহলে বুঝতে পারবে, ব্যাপারটা পুরো ক্লিয়ার হবে। আমাদের এই আর্থ সারফেস, এই আমাদের অ্যাটমসফিয়ার, এই আর্থ সারফেস, এই আমাদের অ্যাটমসফিয়ার। এইবারে দেখো কি হবে। তাহলে প্রথমত আমাদের পৃথিবীর সারফেস কত গহন করে রেখেছিল? একটা আমরা বলেছিলাম যে 34%, প্লাস তার সাথে হচ্ছে 17%, তাই তো? কত? 34% আর 17%, মানে টোটালটা কত হয়? টোটালটা হয় 51%, তার মানে 51%। তাহলে এই 51% পৃথিবী কিন্তু ছাড়বে, পৃথিবী রিলিজ করবে। তার মানে পৃথিবীর কাছে কত জমা আছে? পৃথিবীর কাছে জমা আছে 51%। 51% পৃথিবীর কাছে জমা আছে। এখন পৃথিবী কিভাবে ছাড়বে? ডাইরেক্টলি তো সে রেডিয়েশন বা রেডিয়েট করতে পারবে না। ডাইরেক্ট সে রেডিয়েট করতে পারবে না। পারবে কি? সে পারবে না। এখন এটাকে কিভাবে সে 51%টাকে সে ছাড়বে? এইবারে দেখো 51%টা প্রথমেই যে ছাড়বে সেটা হচ্ছে গিয়ে তোমার, প্রথমেই হচ্ছে গিয়ে আহ, আমাদের আর্থ সারফেসে কি আছে? বিশাল বিশাল সমুদ্র আছে, তাই তো? বিশাল বিশাল সমুদ্র আছে, সেই সমুদ্রে কি আছে? সমুদ্রে জল আছে। সেগুলো কার টাচে আছে? সেগুলো টাচে আছে আমাদের যে ভূপৃষ্ঠ বা সেই সারফেসের টাচে আছে। এখন সেগুলো তো ইনক্লুডিং যেগুলো ধরো সমুদ্র আছে, বা তোমার হচ্ছে গিয়ে হ্রদ আছে, বড় বড় পুকুর আছে, দিঘি আছে, সেগুলো কি? সেগুলো হচ্ছে গিয়ে আমরা সেগুলো তো সারফেসের মধ্যেই ধরি, এবং সেগুলোও তো তাপ গ্রহণ করে। যখন ইনকামিং সোলার রেডিয়েশন আসে, সেগুলোও তো তাপ এইভাবে গ্রহণ করে। এখন তাপ যখন গ্রহণ করে, এই যে তোমার যে স্থলভাগের উপর যদি তোমার জল থাকে, বা সমুদ্রে যে আমরা জানি যে জল আছে, সেই জলগুলো কি হয়? সেই জলগুলো বাষ্পীভূত হয়। ঠিক আছে? তার মানে এটাকে আমরা বলি যে বাষ্পীভবনের জন্য যে তাপটা গ্রহণ করছে, সেই তাপটাকে তোমার হচ্ছে কি, এখানে যে জল, সেই জলটা সেই তাপটা গ্রহণ করছে, এবং এখান দিয়ে কি হবে? এখান দিয়ে তোমার হচ্ছে গিয়ে, এখান দিয়ে কিছু তাপ, এই যে 51% যেটা গ্রহণ করলো, সেই তাপটার কিছু খরচা হবে জলকে বাষ্পীভূত করার জন্য। কি হবে? জলকে বাষ্পীভূত করার জন্য। 51%-এর মধ্যে কত পার্সেন্ট যাবে না বাষ্পীভবনের জন্য খরচা হবে? তোমার হচ্ছে কি 19%। এখানে প্লাস দিলাম কারণ তাহলে বাষ্পীভবনের জন্য কত খরচ হচ্ছে? 19%। এখন পরবর্তীকালে যখন বাষ্পীভবন হয়ে গেল, সেটা যখন অ্যাটমসফিয়ারের উপরে উঠবে, ঠিক আছে, একবারে তোমার 3-4 কিলোমিটার উপরে উঠে যাবে, তখন সেটা ঘনীভবন হবে, তাই তো? ঘনীভবন হবে। সেই জলীয় বাষ্পটা ঘনীভবন হলে কি হবে? ঘনীভবন হলে সেই জলীয় বাষ্প থেকে তাপ বেরিয়ে আসবে, লিন তাপ বেরিয়ে আসবে, এবং এই লিন তাপ যে 19%টা যেটা জলের মধ্যে ছিল, জলীয় বাষ্পের মধ্যে, সেটা বায়ুমণ্ডলে সে আবার রিটার্ন করে দেবে, তাই তো? বায়ুমণ্ডলের সাথে অ্যাড হয়ে যাবে 19%। তাহলে বায়ুমণ্ডলের সাথে 19% অ্যাড হয়ে যাচ্ছে, তাই তো? 19% বায়ুমণ্ডলের সাথে অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে আমি আরেকবার বলছি, জলভাগে স্থলভাগের যে সমস্ত, বা আমাদের সারফেসে যে সমস্ত জলভাগগুলো আছে, সেই জলভাগগুলো বাষ্পীভবনের জন্য যে তাপটা গ্রহণ করেছিল, সেই তাপটা বাষ্পীভবনের জন্য যখন সেটা উপরে উঠবে এবং ঘনীভূত হবে, ঘনীভূত হওয়ার সময় কিছু তাপ, যে তাপটা গ্রহণ করেছিল, সেই তাপটা যখন শীতল হবে, জলীয় বাষ্পটা জলকণায় পরিণত হবে, তখন সেই তাপটা ছেড়ে দেবে। সেটা হচ্ছে গিয়ে 19%। সেটা কত থাকছে? সেটা 19%, সেটা 19% থাকছে। এটা গেল। তাহলে 19% হিসাবটা মনে রাখবে। হয়েছে? এরপরে কিছু তাপ আমাদের সারফেসে কি আছে? সারফেসে হচ্ছে গিয়ে তোমার বায়ুমণ্ডল আছে, তাই তো? তাহলে বায়ুমণ্ডলও গরম হবে। তাহলে বায়ুমণ্ডল গরম হবে, এবং বায়ুমণ্ডল কি হবে? বায়ুমণ্ডলে আমরা জানি কনভেকশন যে কারেন্ট, যে পরিচলন, যে স্রোত হয়, এবং টার্বুলেন্স দেখা যায় মাঝে মধ্যে, এডি বা ঘূর্ণ, তোমার হচ্ছে গিয়ে এডি মানে হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে তোমার ওয়ান টাইপ অফ ছোট ছোট যে গোলাকার যে ভর্টেক্স গুলো হয়, মানে গোলাকার ঘূর্ণন যে জায়গাগুলো হয়, সেগুলোকে টার্বুলেন্স বলা হয়। ঠিক আছে? তাহলে কিছু খরচা হবে, 51%-এর মধ্যে কিছু খরচা হবে ওই পরিচলন স্রোতের জন্য, বা কনভেকশন কারেন্টের জন্য। ঠিক আছে? সেই কনভেকশন কারেন্ট এবং টার্বুলেন্স এর জন্য খরচা হবে কত? 9%-এর মতো খরচা হবে। তাহলে এই 19 আর এই 9 কত হলো? 19 আর 9 কত হলো? এটা 28। দেখো 28 হয়ে গেল। 28 কিন্তু পৃথিবী ছেড়ে দিল। পৃথিবী 51-র মধ্যে 28 ছেড়ে দিল। পৃথিবী 51-র মধ্যে 28 ছেড়ে দিল। থাকে কত? তাহলে 51 থেকে 28 যদি ছেড়ে দেয়, থাকবে কত? না, থাকবে
এখানে তোমার হচ্ছে 8 আর 3 11, 2 3 23%। এখন 23% পৃথিবীর মধ্যে এখনো আছে। তাহলে এই 23% কিভাবে কি সে রিলিজ করবে? না, এই 23% রিলিজ করবে প্রথমত ডাইরেক্ট তোমার হচ্ছে গিয়ে রিলিজ করে দেবে আর্থ সারফেসের দিকে, স্পেসের দিকে ডাইরেক্ট 17%। ডাইরেক্ট করে দিচ্ছে মানে রেডিয়েট করে দেবে, যেটা বিকিরণের ফলে সারফেসে পৌঁছায়, এটা কত 17%। ডাইরেক্ট, এখানে কারো কিছু কিন্তু হাত নেই, ডাইরেক্ট পৃথিবী থেকে চলে যাবে 17%। তাহলে 23 যে রিমেনিং ছিল, তার মানে এই দুটো যোগ করে যেটা 23 ছিল, 23 যেটা রিমেনিং ছিল তার 17% সে ডাইরেক্ট বিকিরণের মাধ্যমে কি, বিকিরণের মাধ্যমে ছেড়ে দিচ্ছে, তাই তো। আর রাত আস্তে আস্তে যখন সূর্য ডোবার পর হচ্ছে কি তোমার রেডিয়েশন যে প্রসেস, সেই রেডিয়েশন প্রসেস শুরু হচ্ছে এবং সেই রেডিয়েশন প্রসেসের মাধ্যমে 17% তাপ ডাইরেক্টলি স্পেসে পাঠিয়ে দিচ্ছে পৃথিবী। তাহলে 23 থেকে যদি 17 চলে যায়, সেই 17-এর মধ্যে 6% আমার থেকে যাচ্ছে। ঠিক আছে, এই 6%টা কি হবে? এই 6%টা কোথা থেকে আসবে? 6%টা হচ্ছে কি তোমার কিভাবে তোমার হচ্ছে গিয়ে আহ, তোমার হচ্ছে গিয়ে থাকবে এই 6% হচ্ছে গিয়ে, এই 6% আমাদের যে অ্যাটমসফিয়ারে আবার থাকা কিছু গ্যাস, যেমন হচ্ছে গিয়ে আহ জলীয় বাষ্প, তারপর হচ্ছে গিয়ে তোমার অক্সিজেন, তারপরে হচ্ছে গিয়ে তোমার আম ওজন, এগুলো কি করবে? এগুলো হচ্ছে গিয়ে তোমার ট্র্যাপড করে নেবে, তাই তো। কত পার্সেন্ট ট্র্যাপড করবে? কত থাকে? 6%। 6% কি করবে? ট্র্যাপ মানে ফেঁসে যাবে আর কি। তাহলে 6% কি হচ্ছে? ট্র্যাপড হয়ে যাবে। যখন পৃথিবী রেডিয়েট করছে, যখন পৃথিবী, ব্যাপারটা বই, যখন পৃথিবী রেডিয়েট করছে, সেই যখন রেডিয়েট হচ্ছে, রেডিয়েশনের ডাইরেক্ট হচ্ছে কি তোমার 17% স্পেসে চলে যাচ্ছে, কিন্তু +6% সেটা অ্যাটমসফিয়ারে আবার ঢুকে যাচ্ছে, তাই তো। অ্যাটমসফিয়ারে ঢুকে যাচ্ছে। তাহলে ডাইরেক্টলি অ্যাটমসফিয়ারে যখন ঢুকে যাচ্ছে, তাহলে অ্যাটমসফিয়ার আমার টোটাল কত হচ্ছে দেখো, যদি হিসেব করো, কাউন্ট করো, এই 6, এই 9 আর এই 19, তাহলে কত হচ্ছে? তাহলে 19 যদি যোগ করি, এদিকে 9 যোগ করি, এদিকে যদি 6 যোগ করি, তাহলে কত হবে দেখো? 19 আর 6 হচ্ছে গিয়ে তোমার 28, 28 আর 6 34। তাহলে বায়ুমণ্ডলে এতক্ষণ পর্যন্ত ভূপৃষ্ঠ থেকে রিসিভ হলো কত, কত পার্সেন্ট টোটালটা? 34%। তাহলে এখনো কিন্তু হিসাব মিলেছে কি? হিসাব এখনো কিন্তু মিলেনি। 34% বায়ুমণ্ডল রিসিভ করলো। কার কাছ থেকে রিসিভ করলো? আমাদের যে সারফেস, ভূপৃষ্ঠের যে সারফেস, সেই সারফেস থেকে রিসিভ করলো। কত পার্সেন্ট রিসিভ করলো? 34% রিসিভ করলো। তাহলে দেখো, এখন এটা, এগুলো বায়ুমণ্ডলেই সব থাকছে, বায়ুমণ্ডলই তো আসল কাজটা করবে। বায়ুমণ্ডল সেই এই যে টাবটার মতো কাজ করবে, যেখানে তুমি 1 মগ যদি জল ঢেলে দাও, সে 1 মগ নল দিয়ে বেরিয়ে যাবে। তার মানে এখানে যদি আবার তুমি এক্সট্রা ঢেলে দাও, সে এক্সট্রাটা আবার বেরিয়ে যাবে। সেটা নেক্সট দিন বা পরের দিন সেটা আস্তে আস্তে বেরিয়ে যাবে। এইবারে দেখো, আমি প্রথমের চিত্রটাই বলেছিলাম, যখন প্রথম সোলার রেডিয়েশনটা আসে, এই যে ডাইরেক্টলি যে সোলার রেডিয়েশনটা যখন আসছিল এইভাবে, যখন প্রথমে আসছিল, তখন 14% ডাইরেক্টলি অ্যাবজর্ব করেছিল। ডাইরেক্টলি কি করেছিল? অ্যাবজর্ব করেছিল। তাহলে সেটা কোথায়? সেটা বায়ুমণ্ডলেই আছে, তাই তো। তাহলে প্রথমে যখন আমি বলেছিলাম যে রেডিয়েশন আসছে, এই সমস্ত যে পার্টিকেলস গুলো আছে, জলীয় বাষ্প আছে, ওজোন আছে, অক্সিজেন আছে, ওজোন আছে, এগুলো কি করেছিল? এগুলো 14% রিসিভ করেছিল, তাই তো। 14% রিসিভ করেছিল, রিসিভ করে রেখে দিয়েছিল। তার মানে সেটা বায়ুমণ্ডলের ভেতরেই আছে। তাহলে আমি যদি টোটাল এন্টায়ারটা যোগ করি, কত হবে? তাহলে এখানে তো আমার কত হয়েছে? 34 হয়েছে। তাহলে আমি আরেকবার বলছি, এখানে 19% কি, 19% মনে রাখবে, এগুলো কিসের মাধ্যমে? কন্ডেনসেশন, ঘনীভবনের মাধ্যমে বায়ুমণ্ডল গেন করছে। 19% কিসের মাধ্যমে? 19% ঘনীভবনের মাধ্যমে অ্যাড হচ্ছে। এই 9% কি? এই 9% হচ্ছে পরিচলনের মাধ্যমে, পরিচলনের মাধ্যমে, পরিচলন এবং টার্বুলেন্সের মাধ্যমে। এই 6% কি? এই 6% হচ্ছে গিয়ে তোমার তোমার হচ্ছে এই 9%টা হচ্ছে গিয়ে পরিচলন। এই 6% হচ্ছে গিয়ে কি, এই এটা হচ্ছে গিয়ে ডিফিউজ, বা আমরা বলতে ট্র্যাপড হওয়া, যেটাকে ফেঁসে যাওয়া, ট্র্যাপড বলি, বা এটাকে আমরা ডিফিউজও বলতে পারি, ঠিক আছে। বা বিকিরণের মাধ্যমে আটকে যাওয়া, আমরা বলতে পারি বিকিরণের মাধ্যমে শোষিত হওয়া। আটকে যাওয়া বলাটা এখানে কিরকম লাগছে? শোষিত হওয়া বল, শোষিত হওয়া। তাহলে এখানে তিনটেতে যোগ করলে কত হয়? না, এখানে তিনটেতে যোগ করলে 34 হয়, হয়েছে। তাহলে এগুলো, এটা এখন বায়ুমণ্ডলে আমার আছে, এটা বায়ুমণ্ডলে রয়েছে, তাই তো। এটা বায়ুমণ্ডলে রয়েছে,
এটা বায়ুমণ্ডলে রয়েছে। হয়েছে, বায়ুমণ্ডলে কত রয়েছে? বায়ুমণ্ডলে রয়েছে স্যার 34%। যখন পৃথিবী যে রেডিয়েট করলো সেই রেডিয়েটের 34% বায়ুমণ্ডলে রয়েছে। এখন ব্যাপার হচ্ছে এই যে তোমার 34%, আর যখন প্রথমে এসছিল তখন কত রিসিভ করেছিল? ডাইরেক্ট অ্যাটমসফিয়ার কত রিসিভ করেছিল? না স্যার, ডাইরেক্ট রিসিভ করেছিল 14%। তাহলে এই 34 বায়ুমণ্ডলে আছে এবং এই 14 যোগ করে দাও, কত হবে? 48%। তাহলে বায়ুমণ্ডলে এট প্রেজেন্ট কত আছে? বায়ুমণ্ডলে স্যার এট প্রেজেন্ট আছে 48%। 48, এই 48 এর হিসাবটা বুঝতে পেরেছো তো? পৃথিবীর 51টা আমি বোঝাতে পেরেছি, 51টা যেটা চলে গেল সেটা বোঝাতে পেরেছি। 51টা বোঝাতে পেরেছি, এই যে 19, এই যে 9 আর এই 23। পৃথিবীর 51টা কি হয়েছে? 19 হয়েছে, 19 হয়েছে, প্লাস এখানে 9 গেছে, প্লাস 23, 23 এটা নিয়ে কত হয়? 51। মানে পৃথিবী যেটা রিসিভ করেছিল সে 51% ছেড়ে দিয়েছে, কিন্তু সেটা ছেড়ে দিয়েছে সেটা কোথায় চলে গেছে? কিছুটা চলে গেছে স্পেসে আর কিছুটা রয়ে গেছে বায়ুমণ্ডলে। এই বায়ুমণ্ডল কি করবে? এই বায়ুমণ্ডল ধীরে 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 আবার তোমার ওই যে যে রেডিয়েশনটা রয়ে গেছে সেই রেডিয়েশনটাকে আস্তে 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 রিলিজ করে দেবে। এই 48% যেটা রয়ে গেছে এইটাকে তোমার আবার স্পেসের দিকে ছেড়ে দেবে। পরবর্তী ক্ষেত্রে এই যে 48% যেটা ধরে রাখছে, পরের দিন যখন আবার বায়ুমণ্ডল উত্তপ্ত হবে, বায়ুমণ্ডল এবং পৃথিবীর ভূপৃষ্ঠ যখন উত্তপ্ত হবে বা ইনকামিং সোলার রেডিয়েশন গ্রহণ করবে, তখন এই 48% যেটা আছে সেটা কি করবে? সেটা অ্যাটমসফিয়ার কোন প্রক্রিয়ার মাধ্যমে? অ্যাটমসফিয়ার রেডিয়েশন রেডিয়েশন প্রক্রিয়ার মাধ্যমে -48% হচ্ছে গিয়ে ছেড়ে দেবে। কত ছেড়ে দেবে? -48 কিসের মাধ্যমে? বিকিরণের মাধ্যমে ছেড়ে দেবে। ঠিক ওই বালতিতে জল ঢালার মতো, জল ঢালার মতো। এখানে ফুল বালতি ছিল, 1 মগ ঢেলে দিলে 1 মগ এদিকে বেরিয়ে গেল। সেরকম এখানে 48% যদি আবার আসে তখন এই 48 টা বেরিয়ে যাবে, 48 টা বেরিয়ে যাবে। তার মানে আমরা দেখি টোটাল কত বেরিয়ে যাচ্ছে তাহলে? না, টোটাল স্যার বেরিয়ে যাচ্ছে এখানে 48 বেরিয়ে যাচ্ছে, এখানে 17 বেরিয়ে যাচ্ছে। তাহলে টোটাল যদি আমরা ধরি কত হচ্ছে? 48 আর হচ্ছে গিয়ে 17। তাহলে 48 আর 17 এ কত হচ্ছে? 28 সাথে 15, 4 আগে 5, 6, তাহলে 65% এর হিসাবটা আমাদের পেলাম আমরা। 65% এর হিসাবটা। এই 48% এই হচ্ছে কি, এটা তো ডাইরেক্টলি পৃথিবী ছেড়ে দিয়েছে, এটা কেউ রিসিভ করেনি। এই 17% টা কেউ রিসিভ করেনি, ডাইরেক্টলি চলে গেছে তোমার হচ্ছে গিয়ে স্পেসের দিকে। এখানে স্পেস আছে, স্পেসের দিকে চলে গেছে। ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে তোমার আমাদের যে হিট ব্যালেন্স, সেই হিট ব্যালেন্স। এইবারে যদি ছবিটা আমি যদি ভালো করে এঁকে দিই তোমাদেরকে, দেখো ইনকামিং এবং সোলার আউটগোয়িং যে সোলার রেডিয়েশনটা আছে অ্যাকর্ডিং টু হচ্ছে গিয়ে তোমার আহ ইয়ে অনুযায়ী, তার মত অনুযায়ী এই ছবিটা তোমরা করে রাখো, তাহলে মনে থাকবে। একদিকে করবে ইনকামিং, একদিকে করবে আউটগোয়িং। ঠিক আছে? এদিকে লিখবে ইনকামিং, ইনকামিং ইনকামিং সোলার রেডিয়েশন, এদিকে লিখবে আউট গোয়িং সোলার রেডিয়েশন। হয়েছে? তাহলে এইভাবে করবে, এইভাবে করবে। এখন টোটাল রেডিয়েশন আমরা ধরবে এখানে 100%। ঠিক আছে? এখানে লিখবে যে আমার যে ক্লাউড আছে, ছবিটা করবে এখানে ক্লাউড থাকবে, ক্লাউড থাকবে, এখানে ডাস্ট পার্টিকেল থাকবে। ঠিক আছে? তাহলে এখান দিয়ে তুমি এক কাজ করবে, এইভাবে 100% আসছে, 100% আসছে, এখান দিকে চলে গেল 27%। কত? 27%। খানিকটা এখান দিয়ে চলে যাবে কত? এখান দিয়ে চলে যাবে হচ্ছে গিয়ে 6%। আমাদের যে সমস্ত ডাস্ট পার্টিকেল গুলো আছে সেই ডাস্ট পার্টিকেল গুলো তোমার হচ্ছে কি 6% যাচ্ছে, এবং সারফেস থেকে, সারফেস থেকে যাচ্ছে, এইভাবে করবে, সারফেস থেকে যাচ্ছে তোমার হচ্ছে গিয়ে 2%। তাহলে এখানে 35%, 35% আছে অ্যালবেডো, 35% চলে গেল। ঠিক আছে? এইবারে রিসিভ কত হবে? এইবারে এখান দিয়ে রিসিভ করবে, এখান থেকে অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার ডাইরেক্টলি রিসিভ করছে 14%। 14% বায়ুমণ্ডল লিখে রাখবে, বায়ুমণ্ডল। আছে?
এই 100% থেকে ডাইরেক্টলি আমাদের যে সারফেস আছে সেই সারফেস রিসিভ করছে কত? না, সেই সারফেস রিসিভ করছে কত? 35%। তাহলে 35% আমরা লিখব প্রত্যক্ষভাবে 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 গ্রহণ করছে। তাহলে 34 হচ্ছে 14, 34 আর 14 48, এখন 65 হিসাব আছে। আর 17% এখান থেকে দেখাবে, এখান থেকে যে 17% ডিফিউজ, ঠিক আছে? ডিফিউজ বা স্ক্যাটারিং রেডিয়েশন বলবে এখানে। স্ক্যাটারিং এবং ডিফিউজ দুটোই বলবে। কি বলবে? স্ক্যাটারিং বা বিচ্ছুরণ, বিচ্ছুরণ এবং বিক্ষিপ্ত দিবালোক। আচ্ছা, এই ছবিটা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে দেওয়া, সেবার্তার দেওয়া। বিক্ষিপ্ত দিবালোক দ্বারা কত? 17%। হয়েছে 17%। তাহলে টোটাল ভূপৃষ্ঠ গ্রহণ করছে, আমি এখানে লিখবো ভূপৃষ্ঠ গ্রহণ করলো কত? 51%। তাহলে ভূপৃষ্ঠ ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি রিসিভ করলো কত? 51%। তাহলে এই 51% কে পৃথিবী ছাড়তে হবে। এটা হচ্ছে অ্যালবেডো, এখানে লিখবে অ্যালবেডো। অ্যালবেডো এটা লিখবে, এখানে লিখে দেবে 27%, এটা হচ্ছে 6%, এটা হচ্ছে 2%। তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এইবার আমার দেখাতে হবে যে আউটগোয়িং। তাহলে আমার এখানে কত আছে? ভূপৃষ্ঠ কত গ্রহণ করেছিল? না স্যার, ভূপৃষ্ঠ গ্রহণ করেছিল 51%, তাই তো? তাহলে ভূপৃষ্ঠ আগে 51% রিলিজ করবে, ছাড়বে আগে। তাহলে প্রথমেই মনে রাখবে যে প্রথমেই ভূপৃষ্ঠ ছাড়ছে, এখানে লিখবে -19। 19 কি দ্বারা আমি বলেছিলাম যে -19 থাকতে যে সমস্ত সারফেসে যে সমস্ত তোমার কিগুলো জলভাগগুলো থাকছে, সেই জলভাগগুলো উত্তপ্ত হবে। তাহলে উত্তপ্ত হয়ে তার কিছুটা তাপ গ্রহণ করবে, সেই তাপটা বায়ুমণ্ডলে এসে ছেড়ে দেবে যখন ঘনীভূত হবে। তাহলে বায়ুমণ্ডলে আবার উপরে উঠবে, বায়ুমণ্ডলে এসে +19টা বায়ুমণ্ডলে ছেড়ে দেবে। কিসের মাধ্যমে ছাড়বে এটা? না, এটা মনে রাখবে ঘনীভবন লিখবে, কন্ডাকশন লিখবে, ঘনীভবন, ঘনীভবনের মাধ্যমে ছেড়ে দেবে। এরপরেও কিছুটা পরিচলন, আমি বললাম পরিচলন হবে, বায়ুতে পরিচলন স্রোত সৃষ্টি হবে বা টার্বুলেন্স সৃষ্টি হবে। সেই পরিচলন এবং টার্বুলেন্সের জন্য নয় আবার পৃথিবী ছেড়ে দেবে। এটা টোটাল হয়েছে। 9% আবার মাইনাস হবে। তাহলে 51 থেকে চলে গেল 9। এই 9টা কি? এই 9টা হচ্ছে প্লাস অ্যাটমসফিয়ারের যোগ হলো, তাই তো? এটা বায়ুমণ্ডলের যোগ হলো। তাহলে 9 যোগ হলো, এটা কিসের? এই যে 9%টা হচ্ছে গিয়ে, এই 9% হচ্ছে গিয়ে তোমার পরিচলন এবং টার্বুলেন্স, এডিস, টার্বুলেন্স হয়েছে। এখন 9 আর 9 28 হয়ে গেল। 28 এর মধ্যে এখনো তোমার থাকছে কত? 23 থাকে, তাই তো? 23 থাকে। সে 23 এর মধ্যে কি করবে? ডাইরেক্টলি পৃথিবী কি করবে? ডাইরেক্টলি তোমার 17% ডাইরেক্টলি রেডিয়েশনের মাধ্যমে ছেড়ে দেবে। মাইনাস এখানে আমি করে দিলাম, ডাইরেক্টলি রেডিয়েশন করে দেবে। 17% কি করবে? রেডিয়েশন। তাহলে এটা করবে রেডিয়েশন বা বিকিরণের মাধ্যমে ডাইরেক্টলি ছেড়ে দেবে। বিকিরণ, বিকিরণের মাধ্যমে সরাসরি মহাশূন্যে চলে যাবে। ডাইরেক্টলি সরাসরি মহাশূন্যে চলে যাচ্ছে। এখন যখন মহাশূন্যের দিকে যাবে, কত পার্সেন্ট ছাড়বে? এখানে -23 ছাড়বে। কত ছাড়বে? -23 ছাড়বে। যখন যাবে তার কিছুটা অংশ 6% বায়ুমণ্ডলে আবার ট্র্যাপড হয়ে যাবে। কি হয়ে যাবে? বায়ুমণ্ডলে ট্র্যাপড হয়ে যাবে বিভিন্ন গ্যাস দ্বারা, যেমন O3 প্লাস হচ্ছে গিয়ে তোমার জলীয় বাষ্প বা হচ্ছে গিয়ে অক্সিজেন, এদের দ্বারা শোষিত হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বায়ুমণ্ডল কত রিসিভ করলো? বায়ুমণ্ডল এই 19, তাহলে বায়ুমণ্ডল রিসিভ করছে, বায়ুমণ্ডল এখানে আউটগোয়িং যখন আমরা রিসিভ করছে কত? বায়ুমণ্ডল 19 আর 9 হচ্ছে গিয়ে তোমার 28 হচ্ছে 34। তাহলে বায়ুমণ্ডল আমি এখানে লিখছি, বায়ুমণ্ডল বায়ুমণ্ডল গ্রহণ করলো 19 প্লাস 9 প্লাস 6, তাহলে কত হলো? 34। 34% হলো, হয়েছে। 34% হলো, 34%। এগুলো সব পার্সেন্ট দেবে, এগুলো সব পার্সেন্ট দেবে। তাহলে হিসেবটা ঠিক হবে, ঠিক আছে? এগুলো সব পার্সেন্ট দেবে। তাহলে 34%। এবং পূর্বের কত রিসিভ করেছিল? এই যে ছবিটা দেখো, বায়ুমণ্ডল কত রিসিভ করেছিল এখানে? 14%। সেটা তো বায়ুমণ্ডলে এখনো ট্র্যাপড হয়ে আছে। তাহলে পূর্বের এখানে লিখবে
যে বায়ুমণ্ডল পূর্বে এখানটাতে লিখবে বায়ুমণ্ডল বায়ুমণ্ডল পূর্বে গ্রহণ করেছিল, প্রত্যক্ষভাবে গ্রহণ করেছিল কত? 14%। তাহলে বায়ুমণ্ডল টোটাল গ্রহণ করলো কত? তাহলে বায়ুমণ্ডল টোটাল, এটা তো আগের, তাই তো, এটা আগের। তাহলে বায়ুমণ্ডল মোট গ্রহণ করবে কত, বা বায়ুমণ্ডলে থাকলো কত? মণ্ডলে মোট হবে কত? তাহলে এই 14 আবার যোগ হবে, এই 14 যোগ হয়ে যাবে, তাহলে কত হবে? 34 আর 14 কত হবে? 48%। এই 48%টা কি করবে? এই 48%টা এখান দিয়ে 48%, 48% এখান দিয়ে স্পেসে পরের দিন হচ্ছে কি তোমার কি হয়ে যাবে? রেডিয়েট হয়ে যাবে, বিকিরিত হয়ে যাবে। তাহলে 48% রেডিয়েট হয়ে যাচ্ছে বা বিকিরিত হয়ে যাচ্ছে। তাহলে এই 48 আর এই 17 কত হচ্ছে? তাহলে আমরা দেখি, এই 48 প্লাস 17 তাহলে কত হচ্ছে? 65% আমাদের মহাশূন্যে চলে যাচ্ছে। আর ডাইরেক্টলি প্রথমে তো 35% চলে যাচ্ছে। তাহলে আমি এই 65 এই 65 মেলাতে পেরেছি, এই 51 মেলাতে পেরেছি, এই 48 বা এই 48 এবং তোমার হচ্ছে গিয়ে এই দিকে যেটা রিসিভ করেছিল বায়ুমণ্ডল, তাহলে বায়ুমণ্ডলের 48 আমি মেলাতে পেরেছি, বায়ুমণ্ডলের 34 এবং 14, তাহলে 48, এই 48টা আস্তে আস্তে রেডিয়েট করবে। তাহলে বায়ুমণ্ডলের হিট বাজেট কত? বায়ুমণ্ডলের হিট বাজেট 48, পৃথিবীর হিট বাজেট হচ্ছে 51 এবং অ্যালবেড হচ্ছে 35। তাহলে এই তিনটে জিনিস মনে রাখবে। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি, এই ছবিটা দরকার কি? তাহলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি সামনে একটু করে দিচ্ছি, যার দরকার সে একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? এইবার এখানে আমি কিছু জিনিস লিখে দিচ্ছি। বায়ুমণ্ডলের বায়ুমণ্ডলের তাপ বাজেট হচ্ছে 48%। ও প্রত্যেকবার রেডিয়েট করবে প্রত্যেক দিন। পৃথিবীর, মানে এটা ধরে আলাদা আলাদা করতে যেও না আবার। তাপ বাজেট পৃথিবী 51% গ্রহণ করবে, সরি 51% রিসিভ করবে, আবার পরে 51% ছেড়ে দেবে বিকিরণ, এগুলো সব বিকিরণের মাধ্যমে ছেড়ে দেবে। আর ইনকামিং যে সোলার রেডিয়েশন, আগত সৌর বিকিরণ, আগত সৌর বিকিরণ হচ্ছে কত? 65%। এবং কার্যকরী সৌর বিকিরণ হচ্ছে কত? সৌর বিকিরণ হচ্ছে 51%। 51%, এটা কার্যকরী, এটাকে বলা হয় একেবারে যেটা ইফেক্ট হচ্ছে সেটাকে কার্যকরী সৌর বিকিরণ বলা হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি তোমার যে হিট বাজেট, সেই হিট বাজেট এই পর্যন্ত ক্লিয়ার হয়ে যায় সবার? সৃষ্টি কিভাবে হতে পারে, সৌর কলঙ্কের সৃষ্টি কিভাবে হতে পারে, বা সোলার যে সানস্পট আছে সেই সানস্পটের সৃষ্টি কিভাবে হতে পারে। এখন সূর্যের মধ্যে কি হয়? অনবরত হাইড্রোজেন হিলিয়ামে পরিণত হচ্ছে, মানে ফিউশন, মানে নিউক্লিয়ার সংযোজন এবং যে বিয়োজন প্রক্রিয়া, সেই বিয়োজন সংযোজন এবং বিয়োজন প্রক্রিয়া অনবরত কিন্তু চলছে, তাই তো? অনবরত সব সময় চলছে, সব সময়ের জন্য চলছে। এখন সংযোজন প্রক্রিয়াটা সব থেকে বেশি, তার মানে হিলিয়াম, হাইড্রোজেন আয়নগুলো হিলিয়াম আয়নে পরিণত হচ্ছে, যখন পরিণত হচ্ছে তখন প্রচুর পরিমাণে এনার্জি সৃষ্টি হচ্ছে। এখন কিছু কিছু ক্ষেত্রে সূর্য যেহেতু পুরোপুরি মধ্যেকার, পুরোপুরি আনস্টেবল রয়েছে, কোনো কোনো সময় কি হয় বা কোনো কোনো জায়গাতে কি হয়, প্রচুর পরিমাণে এনার্জি তৈরি হয়, প্রচুর পরিমাণে আমাদের, মানে তোমার হচ্ছে কল্পনারও বাইরে এত পরিমাণে এনার্জি তৈরি হয়। কিছু কিছু জায়গাতে এত পরিমাণে এনার্জি তোমার তৈরি হয়, সেখান থেকে প্রচুর পরিমাণে এনার্জি যেই তৈরি হলো, সেই এনার্জি কি চারিদিকে প্লাজমার আকারে বেরিয়ে যেতে থাকে, তাই তো? প্লাজমার আকারে ধরো এখানে সৃষ্টি হচ্ছে, এখানে সৃষ্টি হয়েছে, কোনো কারণে এখানে সৃষ্টি হয়েছে, এখানে সৃষ্টি হয়েছে, এখানে সৃষ্টি হয়েছে, এই এই জায়গাগুলো প্রচুর উত্তপ্ত হয়ে গেছে, প্রচুর গরম হয়ে গেছে। তাহলে গরম হয়ে গেলে এখানে কি হয়? দেখানোর কথা, উজ্জ্বল দেখানোর কথা, কিন্তু উজ্জ্বল দেখাচ্ছে না, সেটা আমরা পরে আসছি। এখানে প্রচুর উত্তপ্ত বা হিট আমার জেনারেট হয়েছে, হিট জেনারেট হয়েছে, এখান থেকে সোলার ফ্লেয়ার নির্গত হবে। সোলার ফ্লেয়ার মানে হচ্ছে গিয়ে সূর্যের
যে তোমার হচ্ছে গিয়ে যে সূর্যের যে প্লাজমার মানে হচ্ছে প্লাজমা ওয়ান টাইপ অফ একটা ফর্ম, ঠিক আছে, যেমন আমাদের তরল গ্যাসীয়, ঠিক আছে, বা তোমার হচ্ছে কঠিন আমাদের যে ফর্ম গুলো আছে, প্লাজমা হচ্ছে গিয়ে একটা ফর্ম। সেখান থেকে কি হবে, প্রচুর পরিমাণ যখন এনার্জি তৈরি হবে, এনার্জিটা বাইরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করবে। হঠাৎ করে সেই এনার্জিটা যখন বাইরে বেরিয়ে যাবে, এই এনার্জিটা বাইরে বেরিয়ে যাবে, এখান দিয়ে বাইরে বেরিয়ে যাবে, এখান দিয়ে বাইরে বেরিয়ে যাবে। হঠাৎ করে যদি এনার্জিটা বাইরে বেরিয়ে যায়, এটা অচেনা বা অজানা বা এখনো গবেষণা চলছে, বিভিন্ন কারণের জন্য এগুলো হতে পারে। যখনই এখান থেকে প্রচুর পরিমাণে এনার্জি রিলিজ হয়, তখনই এই অঞ্চলগুলো, আশেপাশের যে অঞ্চল আছে, এই আশেপাশের অঞ্চলগুলোর থেকে কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা মানে কি সেই অর্থে ঠান্ডা হয় না, সেই অর্থে ঠান্ডা হয় না। আশেপাশে যখনই প্রচুর পরিমাণে, যে না প্রচুর পরিমাণে যখন গরম হলো, হট করে প্লাজমার একটা তোমার সোলার ফ্লেয়ার নির্গত হলো, বা প্রচুর পরিমাণে সোলার এনার্জি নির্গত হলো। সেই এনার্জি নির্গত হওয়ার ফলে কি হয়, সেই এই, অঞ্চলটা আশেপাশের অঞ্চলের থেকে তুলনামূলকভাবে শীতল বা ঠান্ডা হয়ে যায়। এবারে তুলনামূলকভাবে যে আশেপাশের অঞ্চলের থেকে শীতল বা ঠান্ডা হয়ে যায়, তাই কি হয়, এই অঞ্চলটা আশেপাশের অঞ্চলের থেকে কি দেখায়, না স্যার আশেপাশের অঞ্চলের থেকে এই অঞ্চলের তুলনামূলকভাবে একটু কম উজ্জ্বল দেখায়। যেই কম উজ্জ্বল দেখায়, সেই অঞ্চলটাকে ব্ল্যাক বা কালো বলে মনে হয় বা অন্ধকার বলে মনে হয়, কারণ আশেপাশে তো প্রচুর হিট থাকে। ঠিক আছে, এখন এই যে হিটটা এখান থেকে বেরিয়ে আসলো, এই হিটটা যাবে কোথায়, এই হিটটা স্পেসে ছড়িয়ে যায়। সেই হিটটা আমাদের পৃথিবীর দিকেও আসে। সেই হিটটা কি হয়, সেই হিটটা আমাদের পৃথিবীর অ্যাটমসফিয়ারে চলে আসে। তাই জন্য কি হয়, ইনসুলেশনের পরিমাণ বা ইনসুলেশনের পরিমাণ বৃদ্ধি পায় প্রচুর পরিমাণে। এবারে এটা তো একদিনের প্রক্রিয়া নয় যে আজকে তৈরি হলো আজকেই বেরিয়ে চলে আসলো। ব্যাপারটা বোঝো, এটা তৈরি হতে প্রায় 11 বছরের সাইকেল লাগে। 11 বছর ধরে এই ধরনের প্রক্রিয়াগুলা তোমার হচ্ছে গিয়ে 11 বছরের মধ্যেই এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়। ঠিক আছে, সানস্পটের যে জন্ম এবং সানস্পটের যে মৃত্যু, তার মানে টোটাল 11 ইয়ার লাগছে, 11 ইয়ার। এই ইয়ারের মধ্যেই একটা সাইকেল তোমার কি হচ্ছে, তৈরি হচ্ছে। এই সানস্পটের সূর্যের ভেতরে যখন এনার্জি প্রচুর পরিমাণে রিলিজ হচ্ছে, যখন এনার্জিটা আস্তে আস্তে এইভাবে হঠাৎ করে বেরিয়ে আসে না, আস্তে 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 রিলিজ করতে থাকে, যখন প্রচুর পরিমাণে এনার্জি সেখানে তৈরি হয়। এই এনার্জিটা যেই পৃথিবীর দিকে, পৃথিবীর সারফেসের দিকে আসে, সেই পৃথিবীতে কি হয়, পৃথিবীতে আমাদের যে তাপমাত্রা বা ইনসুলেশন, সেই ইনসুলেশনের মাত্রাটা তুলনামূলকভাবে বাড়তে থাকে। ঠিক আছে? তাহলে এই জিনিসটা মনে রাখবে, যদি সূর্যে সানস্পটের পরিমাণ বাড়ে, সানস্পটের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে আমাদের পৃথিবীতে ইনসুলেশনের পরিমাণ বা যে আগত যে সৌর বিকিরণের যে পরিমাণ, সেই আগত সৌর বিকিরণের পরিমাণও কিন্তু বৃদ্ধি পায়। তাহলে সানস্পটের সাথে ডাইরেক্টলি কিন্তু ইনসুলেশনের সম্পর্ক আছে। যদি সানস্পটের পরিমাণ বাড়ে, তাহলে ইনসুলেশনের পরিমাণ বাড়বে, কমলে ইনসুলেশনের পরিমাণ কমবে। কিন্তু সেই অর্থে কমবে না যে আমার আগত সৌর বিকিরণ 65% কমে 63% হয়ে গেল, এমনটা নয় কিন্তু। খুব কম মাত্রায়, সেটা বৈজ্ঞানিকরা মেজারমেন্ট করে দেখেন, সে মিনিমাম মাত্রায় কমা বাড়াটা হয়ে থাকে, কিন্তু কমবে এবং বাড়বে। তাহলে যদি সানস্পটের পরিমাণ বাড়ে, ইনকামিং সোলার রেডিয়েশনের পরিমাণ বৃদ্ধি পাবে। যদি কমে, তাহলে কিন্তু কমবে বলতে সেই অর্থে একেবারে কমে যাবে কি, সেই অর্থে একবারেই কিন্তু কমবে না। তাহলে এটা কিন্তু অনেক জায়গায় আমি কোশ্চেনটা দেখছিলাম যে অনেকেই অনেক জায়গায় এই কোশ্চেনটা করছে, আমাকে কোনো কেউ জিজ্ঞাসা করছে যে সেই অ্যান্সারটা কি হবে। এটা মনে রাখবে, যদি ট্রান্সপোর্টের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে কিন্তু এটাও বাড়বে। কোনো বই ফলো করবে না, আমি তো বলছি বারবার, যে জায়গাগুলোতে আমি দেখেছি সেগুলো অথেন্টিক জায়গা, সেই জায়গাতে কিন্তু আমি যেটা বলছি এই জিনিসটাই কিন্তু লিখা আছে। এবারে এরপরে যদি কেউ বলে যে না এটা ঠিক ওটা ঠিক, তাহলে সেই বিতর্কে না যাওয়াটাই ভালো। এখন টোটালি ডিপেন্ড করছে আমাদের কাছে যে সমস্ত রিনাউন্ড, যে সমস্ত রাইটারের যে সমস্ত বই আছে, তাদেরকে ভরসা করাই ভালো। ঠিক আছে, এটাই হলো সানস্পট।